মন্ত্রীর বাসায় আশ্রয় নেওয়ার পরে পুলিশ তো তখন আর মন্ত্রীর বাসা ঢুকতে পারে না। আবুল কাশেম সাহেব আর পুলিশকে ঢুকতে দিচ্ছিল না। তখন এক পর্যায়ে বিএনপিতে তখন দুইটি গ্রুপ ছিল। সাত্তার সাহেবকে সবাই মানছিল না, একটা গ্রুপ মানে আর একটা গ্রুপ মানছিল না। দেশে দুর্নীতিও চলছিল তখন। পুলিশ যখন ঢুকতে দিচ্ছিল না তখন ওনার বাসার ভিতর থেকে একজন লোক এসে বলল যে স্যার বর্তমান সেনাপ্রধান হুসাইন মাহমুদের সাথে আপনার সাথে কথা বলবেন। তখন আবুল কাশেম সাহেব হুসাইন মাহমুদ এরশাদের সাথে টেলিফোনে কথা বললেন। হুসাইন মাহমুদ এরশাদ বলেছে যে খুনি আপনার বাসায়, আপনি পুলিশকে ঢুকতে দেন, যদি পুলিশকে ঢুকতে না দেন তাহলে ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী মার্চ করবে। তখন আবুল কাশেম সাহেব পুলিশকে ঢুকতে দিয়েছে। পুলিশ ঢুকে দেখলো ড্রয়িং রুমে 5 ফিট 9 ইঞ্চি একজন যুবক দাঁড়িয়ে আছে, সেই হচ্ছে খুনি ইমদু। উনি ইমদুকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পর পুরো দেশ আনস্টেবল হয়ে গেল। কেন? কারণ মন্ত্রীর বাসায় খুনি পাওয়া গিয়েছে। এটা জনগণ একদম ক্ষিপ্ত হয়ে গেল। তার মধ্যে দ্রব্যমূল্য উদ্যোগতি, দুর্নীতি, দুঃশাসনে পুরা জগাখিচুড়ি হয়ে গেল, দেশ পুরো আনস্টেবল হয়ে গেল। তারপরে 1982 সালের 24 মার্চ 22 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি সাত্তার সাহেব তৎকালীন সেনাপ্রধান হুসাইন মাহমুদ এরশাদকে আমন্ত্রণ জানালেন বঙ্গভবনে। তিনি বঙ্গভবনে যাওয়ার পরে বলল যে বিএনপির বা মন্ত্রিসভার অনেকেই আমাকে মানছে না, দেশে দুর্নীতি চলছে, দেশ আনস্টেবল হয়ে গিয়েছে, আপনারা সেনাবাহিনী প্রস্তুত দায়িত্ব নেন। তখন হুসাইন মাহমুদ এরশাদ বলেছে যে আমাদের কাজ এটা না, দায়িত্ব নেওয়া, ক্ষমতা থাকা, রাজনীতি করা হচ্ছে রাজনীতিবিদদের কাজ, আমাদের এইগুলির দায়িত্ব না স্যার। তবে আমি গিয়ে আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলি। তিনি ক্যান্টনমেন্টে গিয়ে ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বললেন। অফিসাররা বলল যে জনগণের দুঃসময়ে আমরা জনগণের পাশে থাকবো, দেশ সেবা করবো, এটাই স্যার আমাদের নিয়ম, আমরা দায়িত্ব নিতে পারি। তখন পরদিন হুসাইন মাহমুদ এসে সাত্তার সাহেবকে জানালেন। সাত্তার সাহেব 24 মার্চ হুসাইন মাহমুদ এরশাদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এবং হুসাইন মাহমুদ এরশাদ যে 8ই ফেব্রুয়ারি ইমদুকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ইমদুকে ফাঁসি দেওয়া হয়েছিল 1982 সালে 8ই অগাস্ট। তার হাতে কোনো রক্তের দাগ নেই। তিনি কখনো কাউকে কোনো সন্ত্রাসী লালন করেন নাই, কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না। এবং তিনি ক্ষমতা নেওয়ার পরে কনস্ট্রাকটিভলি কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছেন দেশের জন্য। ওনাকে যে স্বৈরাচার বলে, যারা বলে তারা নিজেরাই জানেন না। কারণ কি, জিয়াউর রহমান সাহেবও দেশের প্রয়োজনে 77 সালে এই দেশে দায়িত্ব নিয়েছিলেন, হ্যাঁ, অস্থায়ী রাষ্ট্রপতির থেকে। বঙ্গবন্ধুও কিন্তু 72 সালের সংবিধান, 72 সালের 73 সালের নির্বাচনের পরে বহুদলীয় গণতন্ত্রের দাগ দিয়ে কিন্তু তিনি সংসদে গেছেন। কিন্তু তিনি কিন্তু আর বহুদলীয় গণতন্ত্রের জায়গায় থাকতে পারেননি। উনি বাকশাল করতে বাধ্য হয়েছেন এবং সকল রাজনৈতিক দল এদেশে বন্ধ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, এবং আওয়ামী লীগও বন্ধ করে দিয়েছিলেন। শুধু 4টি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। সুতরাং তিনি কেন বাকশাল করেছেন? একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে একটি জায়গায় আনতে হলে যারা দেশের স্টিয়ারিং হুইলে থাকেন, যারা প্রধান চেয়ারে থাকেন, তারা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই কারণেই কিন্তু বঙ্গবন্ধু বাকশাল করেছেন। জিয়াউর রহমান সাহেব 77 সালে ক্ষমতা নিয়েছেন। হুসাইন মাহমুদ এরশাদ 1982 সালের 24 মার্চ রাষ্ট্রপতির থেকে রাষ্ট্রপতি হুসাইন মাহমুদ এরশাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। এগুলি সবই দেশের প্রয়োজন। যারা দেশের স্টিয়ারিং হুইলে থাকেন তারা অরিজিনাল দেশপ্রেমিক, তারা কখনো দুর্নীতিবাজ হন না, তারা কখনো দেশের অমঙ্গল কামনা করেন না, জনগণের অমঙ্গল কামনা করেন। তারা দেশের মঙ্গল কামনা করেন, জনগণের মঙ্গল কামনা করেন। এই জন্যই তারা হয়তো কখনো কখনো লিকুইড ক্যারেক্টার ক্যারি করতে হয়, কখনো কখনো সমঝোতা যেতে হয়, কখনো কখনো হার্ড লাইনে যেতে হয়। সুতরাং যখন হার্ড লাইনে যায় তখন অনেকে মনে করে যে এটা স্বৈরাচারী কায়দা করছে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। রাষ্ট্র পরিচালনা করতে গেলে কখনো আপনাকে লিকুইড ক্যারেক্টার ক্যারি করতে হবে, কখনো আপনাকে হার্ড লাইনে থাকতে হবে। তো হুসাইন মাহমুদ এরশাদও কিছু কিছু ব্যাপারে হার্ড লাইনে গিয়েছেন। হুসাইন মাহমুদ এরশাদের বিরুদ্ধে 83 সালে যখন আন্দোলন শুরু হয়েছে, হুসাইন মাহমুদ এরশাদের বিরুদ্ধে শুরু হয় না, কিন্তু
হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু আন্দোলন শুরু হয় নাই। হুসাইন মাহমুদ এরশাদ 82 সালে ক্ষমতা নেওয়ার পরে 82 সালের 16 জুলাই তিনি একটি শিক্ষক ফেডারেশনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি অনুধাবন করেছিলেন যে শিক্ষানীতিটি একটু সংযোজন বিয়োজন করতে হবে। তিনি শিক্ষানীতিটি সংযোজন বিয়োজন করার জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী মজিদ খান সাহেবকে বলেছিলেন। মজিদ খান সাহেব 1982 সালের 23 সেপ্টেম্বর একটি খসড়া শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন। এই শিক্ষানীতির বিরুদ্ধে কিন্তু ছাত্ররা তৎকালীন সময়ে সামরিক আইনের মধ্যে আন্দোলন করতে পেরেছে। এখন তো দেশে সামরিক আইন নেই, তারপর দেশের জনগণ কিন্তু আন্দোলন সংগ্রাম করতে পারে না সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, এই জন্য যারা ওনার নামের প্রতি অপব্যাখ্যা করে, নামকে অপব্যাখ্যা করে, ওনার সাথে ওনার জন্য খারাপ মন্তব্য করে, উনি কিন্তু গণতন্ত্র সৃষ্টি করতে চেয়েছেন। উনি কিন্তু ক্ষমতা যেদিন নিয়েছেন সেদিনই কিন্তু রেডিও টিভিতে ভাষণ দিয়েছিলেন যে আমি দেশের এই আনস্টেবল সিচুয়েশনে ক্ষমতা আমাকে হস্তান্তর করা হয়েছে, আমি তো ক্ষমতা গ্রহণ করেছি, আমি 2 বছর দেশকে একটি স্টেবল সিচুয়েশনে এনে আমি আবার আমার সেনাবাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যাব। তিনি ঠিক 1982 সালের 24 মার্চ দায়িত্ব নিয়ে 1984 সালের এপ্রিল মাসে তিনি নির্বাচনের ডাক দিয়েছিলেন। সেদিন কিন্তু কোনো রাজনৈতিক দল আসেনি। আমি বিএনপি আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করি যে কেন আসেননি 84 সালে, তারা বলে যে তখন সামরিক আইনের মধ্যে কেন নির্বাচনে আসবো। বিষয়টা কিন্তু এরকম না। 1970 সালের নির্বাচন কিন্তু সামরিক আইনের মধ্যে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু 1970 সালের সামরিক আইনের মধ্যে নির্বাচনে গিয়েছেন। 1970 সালের নির্বাচনে যদি বঙ্গবন্ধু না যেতেন আজকে এই দেশ স্বাধীন হতো না। 1979 সালে জিয়াউর রহমান সাহেব 1979 সালের 18 ফেব্রুয়ারি কিন্তু সামরিক আইনের মধ্যে নির্বাচন দিয়েছেন। শুধু 1984 সালে হুসাইন মাহমুদ এরশাদ সামরিক আইনের মধ্যে নির্বাচন দিলে কেন আসবেন না আপনারা? আচ্ছা, সামরিক আইনের মধ্যে নির্বাচনে আসলো না, কোনো রাজনৈতিক দল আসলো না, সকল রাজনৈতিক দল বয়কট করলো। তারপরে তিনি 1986 সালে 1 জানুয়ারি জাতীয় বাড়ি সৃষ্টি করে তিনি একটি নির্বাচনের ডাক দিলেন। একটি দল ছাড়া সকল রাজনৈতিক দল সেদিন অংশগ্রহণ করেছে। আমার কথা হচ্ছে বিএনপি কেন অংশগ্রহণ করবে না 84 সালের নির্বাচনে? 84 সালের নির্বাচনে তো নির্বাচন কমিশনার ছিল 1977 সালে জিয়াউর রহমান সাহেব বিচারপতি নুরুল ইসলাম সাহেবকে নির্বাচন কমিশন করেছেন।